ওয়েলকাম টু মাই চ্যানেল। আই অ্যাম আফজালুর রহমান। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, গ্রামারে খুব ইম্পর্টেন্ট টপিক, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তো আমরা চাই যে এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব সম্পর্কে পুরো ক্লিয়ারটা করে নিন। তো লেটস স্টার্ট। তো প্রথমে আমরা জানব যে বাক্যে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট এই তিনটে যদি আমরা না চিনতে পারি, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স গঠনই করতে পারবো না। তাহলে সেন্টেন্সগুলো হয়তো সাবজেক্টের জায়গায় অবজেক্ট পড়ে যাবে, হয়তো অবজেক্টের জায়গায় ভার্ব পড়ে যাবে, এরকমটা হবে। অতএব কিন্তু আমরা তাহলে সেন্টেন্স করতেই পারলাম না। তবে আমরা আজকে দেখব সেই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এটা আমরা কীভাবে চিনব। প্রথম কথা, বাংলায় চিনব প্লাস আমরা ইংলিশে চিনব। অতএব বাংলায় আমরা কীভাবে চিনব সেটাও আজকে আমরা দেখে নেব। প্রথমে আগে বাংলায় বলি একটা জাস্ট উদাহরণের সাহায্যে। তো যেমন আমি ভাত খাই। তো আমি ভাত খাই, এখানে প্রথমত ক্রিয়াকে খুঁজতে হবে। ক্রিয়া মানে ভার্ব, অর্থাৎ যে কাজ করা বোঝাই। ভাত খাওয়াটা হচ্ছে ভার্ব। কারণ আমি যে ভাত খাই, অর্থাৎ আমরা যখনই বাংলায় কোনো কিছু বলি তখন যত বড়ই বাক্য বলি না কেন, শেষেরটা হচ্ছে ভার্ব। সেই ভার্বকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করব তখন সেটা সাবজেক্ট পাবো, এবং কি এবং কাকে দিয়ে যখন প্রশ্ন করব তখন সেটা অবজেক্ট পাবো। অতএব আমি সেটাই বলবো। এবং এদের সাবজেক্টের স্থানগুলো কোথায় হয়, সাবজেক্ট ভার্বের স্থান কোথায় থাকে এবং অবজেক্ট কোথায় হয়, সেটা সম্পর্কে আমরা আজকে পুরো আলোচনাটা করব। তো দেখুন, আজকের কতগুলো উদাহরণ আমি লিখেছি এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে আলোচনাতে। এখানে প্রথমে সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্ট যে যে স্থানে বসতে পারে সেই সব জিনিসগুলো আমি লিখে দিয়েছি অলরেডি। আপনারা শুধু এটা বুঝুন যে সাবজেক্টটা কীভাবে আমরা চিনব, প্রথমে সেটাই আগে আমি দেখাই। এবং বাংলাতে যে সাবজেক্টের যে স্ট্রাকচার এবং ইংলিশে যে সাবজেক্টের যে স্ট্রাকচার, মানে এই যে স্ট্রাকচার, সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কীভাবে করবো সেটা আপনারা একটু খেয়াল করুন। আমি জাস্ট একটা উদাহরণের সাহায্যে বলে দিচ্ছি। আমি ভাত খাই। এই উদাহরণটিতে শেষে কে আছে না, শেষে হচ্ছে খাই। অর্থাৎ আমরা ভার্বকে চিনতে পারলাম যে শেষে খাওয়া একটা কাজ করা বোঝায়, কিন্তু ভাত আমাকে কিন্তু কাজ করা বোঝাচ্ছে না, বা আমি কাজ করা বোঝাচ্ছে না। অতএব এখানে খাই হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াকে যখন আমি প্রশ্ন করব কে খাই, কে খাই, আমি খাই, আমি সাবজেক্ট। এবার যদি প্রশ্ন করি কি খাই, তাহলে ভাত খাই, অবজেক্ট। এটা জাস্ট প্রথম আমরা এটাই বললাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি প্রচুর বড় সেন্টেন্স হয় তখন আমরা কিভাবে করব সেটাও দেখাবো। তো আজ শুধুমাত্র আমরা প্রথমে দেখে নিই সাবজেক্ট কাকে বলে। অতএব সাবজেক্ট কি, এটাই আমরা প্রথমে জানবো। এটা আমি বলে দিচ্ছি সাবজেক্ট কাকে বলে। অতএব এখান থেকে বলে দিচ্ছি যে কাজ, অর্থাৎ বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে, বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলবো আমরা সাবজেক্ট, বা বাংলায় বলা হয় কর্তা। অর্থাৎ বাক্যে যে ক্রিয়া সম্পাদন করলো বা করে বা করিতেছে, এরকম যখন বোঝাচ্ছে, আমি যখন প্রশ্ন করব তখন সেটা হচ্ছে, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট কাকে বলা হয়, বাক্যে সাবজেক্ট যা করে, সাবজেক্ট যা করে সেটাকে বলছে অবজেক্ট। অর্থাৎ অবজেক্টটা হচ্ছে আমরা কী করে পাবো না, ক্রিয়াকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে। এই কি এবং কাকে হয় প্রাণীবাচকের ক্ষেত্রে প্রশ্ন করি, এবং অপ্রাণীবাচকের ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রশ্ন করি। অর্থাৎ কি এবং কাকে যখন আমাদের যখন ভাতটা হচ্ছে যদিও আমাদের অপ্রাণীবাচক, তখন একে কী বলবো, একে বলবো বাংলায় যেরকম বলা হয় কর্ম দুই প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্ম
আর হচ্ছে গৌণকর্ম। মুখ্যকর্ম, গৌণকর্ম। এই মুখ্যকর্মকে ইংলিশে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট। আর গৌণকর্মকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট। এটা সম্পর্কে আমাদেরকে এগুলো জানতে হবে। তাহলে প্রথমে আগে কে বসে না বসে সেগুলো পরের কথা, কিন্তু আজকে যেহেতু আমি শুধুমাত্র ক্লাস করছি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, আমি ওই বাক্যে চিনব কী করে এবং এর স্থানগুলো কোথায় হতে পারে সেগুলো সম্পর্কে শুধু আজকে ধারণা দেব। তাহলে এখানে আমরা জানলাম প্রাথমিক অবস্থায় যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কী। এটা হচ্ছে বাক্যে বাক্য যত বড়ই করি না কেন, কিন্তু সেই বাক্যটা শেষে হবে ক্রিয়া। সেই ক্রিয়াকে প্রশ্ন করব কি এবং কাকে, এ দিয়ে প্রশ্ন করব। তো দেখুন একটা বড় সেন্টেন্স লিখি, আসুন। Dear learner, let's look at the whiteboard. আমি আমার মায়ের সঙ্গে প্রতিদিন বিকেলবেলায় ভাত খাই। তাহলে এত বড় একটা বাক্য, এই বাক্যটাকে আমরা কিভাবে ওকে, তাহলে দেখুন রাম সকালবেলায় চা খেয়ে স্কুলে গেল। একটা সেন্টেন্স লিখেছি। তো এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখব যে ভার্ব কোনটা। তবে এত বড় সেন্টেন্স আরও বড় বড় সেন্টেন্স হয়, তো সেই সব সেন্টেন্স বললেও আমাদের শেষে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। শেষে যেটা থাকবে সেটা হচ্ছে ভার্ব। এই ভার্বকে যখন পেয়ে গেলাম, তখন ভার্বকে আমি যদি প্রশ্ন করি যে কে গেল, কে গেল বললে আমার রাম গেল। তাহলে রামকে কী পেলাম? সাবজেক্ট পেলাম। কি গেল? নেই। অতএব এখানে অবজেক্ট নেই। অবজেক্ট নেই বলতে আমরা এটাকে কি বলতে পারবো? এটাকে একটা বাক্য বলতে পারবো না, শুধুমাত্র এটা বলতে পারবো যে এটা একটা বাক্যের একটা অংশ, অর্থাৎ বাক্যাংশ বলতে পারি বা ক্লজ বলতে পারি। তাহলে ডিয়ার আর একটা সেন্টেন্স লিখি, রাম দুপুর বেলায় স্নান করে মায়ের সাথে ভাত খায়। তো এখানে খাইটা হচ্ছে তাহলে ক্রিয়া, ভার্ব। কে খায়? না রাম খায়, সাবজেক্ট। কি খাই? ভাত খাই, অবজেক্ট। তাহলে এইটা হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যখন আমরা তাহলে এটাই লক্ষ্য রাখলাম বা লক্ষ্য করলাম যে বাংলাতে সব সময় সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব এই স্ট্রাকচারটা হয়। যখন একে আমরা ইংলিশে কনভার্ট করব, তখন তাকে আমরা কিভাবে কি করব, কাকে কোন জায়গায় বসাবো সেটা সম্পর্কে আরও জানা যাক। তাহলে আজকে শুধু আমি লিখেছি, ওটা উদাহরণ লিখেছি যে সাবজেক্ট কোন কোন জায়গায় বসতে পারে। তাহলে সাবজেক্ট আমাদের কোথায় বসেছে? সাবজেক্ট প্রথমে বসেছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কীরকম হতে পারে? সাবজেক্ট কি শুধুমাত্র কি রাম, আমি, এগুলি কি সাবজেক্ট? না, আরও অনেক পার্ট অফ স্পিচ আছে, ফ্রেজ আছে, ক্লজ আছে এবং জিরান্ড আছে, এগুলোও কিন্তু সাবজেক্ট হতে পারে। অতএব এইগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তাহলে ভালোভাবে জানলে আমরা সেন্টেন্সগুলোকে আরও ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আরও সুন্দরভাবে আমরা তৈরি করতে পারবো। তো ডিয়ার লার্নার, লেটস সি
এক নম্বর উদাহরণ, সাবজেক্ট যে 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 স্থানে সাবজেক্ট বসে। তাহলে আমরা দেখলাম নাউন, নাউন কিন্তু সাবজেক্ট হতে পারে। আমরা নাউন বলতে কি জানি? বিশেষ্য পদ। অর্থাৎ নাউন কাকে বলা হয়? নেমিং ওয়ার্ডকে বলা হয় নাউন। অর্থাৎ যে নাউন বলতে নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায়, সেই নাম যখন বোঝাবে তখন সেটা সেটা প্রাণীবাচক হতে পারে, অবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে দেখছি নাউন বলতে এখানে রামকে বোঝায়। রাম এখানে যদি বলি রাইস ইটস, তাহলে এখানে ভার্বটা হচ্ছে কি? ইটস, একটা খাওয়া বোঝাচ্ছে, ক্রিয়া বোঝাচ্ছে। কে খায়? না রহিম খায়, রহিম সাবজেক্ট। কি খায়? ভাত খায় অবজেক্ট। তাহলে ডিয়ার লার্নার, এখানে আমরা বুঝতে পারলাম যে এইটুকু সেন্টেন্সে বলতে বুঝতে পারলাম যে ভার্বটা কোথায় বসে? SVO। অর্থাৎ ইংলিশে যখন করব তখন ভার্বটাকে মধ্যে নিয়ে এসে অবজেক্টটাকে ডান দিকে সরিয়ে দেবো, শেষে সরিয়ে দেবো। তারপরে যত অংশ থাকবে তখন আস্তে আস্তে সেগুলোকে বসাতে লাগবো, কখন এবং কিভাবে এবং কোথায়, তারপরে বসাবো, তারপরে শেষে সময়টা বসাবো। তো ডিয়ার লার্নার, আরও দেখছি যে প্রোনাউনে কিন্তু আমাদের সাবজেক্ট হতে পারে। শুধুমাত্র নাউন যে সাবজেক্ট হয় এটাই নয়, এখানে হি হচ্ছে প্রোনাউন। হি প্রোনাউন কাকে বলে? না নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয়, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেইটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ প্রোনাউনে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে সাবজেক্টের জায়গায় বসে পড়েছে। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। ম্যান ইজ এ গুড ম্যান, একটা ভালো মানুষ। সে কি? সে হয় কি না একটা ভালো মানুষ, এটা পুরোটাই কিন্তু অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্রোনাউনের সাবজেক্ট হতে পারে। অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা কি? না দা পোর আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে দা পোর, গরিবরা। অর্থাৎ আমরা জানি যে যখন কোনো অ্যাডজেক্টিভ যখন পুরো জাতিটাকেই বোঝাই তখন তার আগে দা বসাতে হয়। যে দা না বসাই শুধুমাত্র পোর দিতাম তাহলে কিন্তু হতো না ডিয়ার। তাহলে আজকে আমরা দেখলাম যে দা পোর মানে গরিবরা। আরও নট অলওয়েজ আনহ্যাপি, গরিবরা সবসময় অসুখী হয় না। অতএব এখানে সাবজেক্টটা কি না? সাবজেক্টটা হচ্ছে আমরা যদি বলি যে কে অসুখী হয় না, তাহলে কিন্তু আমরা বলবো গরিবরা। অতএব গরিবরা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই গরিবরা পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই আমরা এখানেও সেই পুরো জাতিটাকে বুঝালাম, তাই সেই সাবজেক্টও হতে পারে, এটাও দেখলাম। অ্যাডভার্ব, নাও হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ এই বাক্যের মধ্যে নাওটা হচ্ছে অ্যাডভার্ব, তো ইজ হচ্ছে ভার্ব। তাহলে নাওটা কি? নাও ইজ দ্য টাইম ফর এনজয়িং, এখন আনন্দ উপভোগের সময়। তাহলে এখন বলতে কোনটা হচ্ছে না সাবজেক্ট, নাওটা হচ্ছে সাবজেক্ট। এবং ডিয়ার ফ্রেন্ড, এটা অবজেক্ট নাও থাকতে পারে, অসুবিধা নেই। আমরা যেহেতু একটা সাবজেক্ট যে স্থানটাই শুধু বলছি, তাই শুধু আমাদের এটা লক্ষণীয় বিষয়। ফ্রেজ বলতে আমরা কাকে বুঝি? ফ্রেজ বলতে বলি যে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, তাকে আমরা বলবো কি? ফ্রেজ। আর ক্লজ হচ্ছে মানে একগুচ্ছ শব্দ যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা ক্লজ বলবো। তো ফ্রেজ, দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা গোটাটাই একটা ফ্রেজ। ইন্ডিয়ার মানুষ বা ইন্ডিয়ার লোকজন, অর্থাৎ ভারতের লোকজন, এই জিনিসটা হচ্ছে গোটাটাই সাবজেক্ট। আর হ্যাপি, লোকজন হয় সুখী। তাহলে যদি আমি বলি কে হয় সুখী, তাহলে ভারতের লোকজন। অতএব এখানে দেখলাম যে ভারতের লোকজন, এটা একটা ফ্রেজ, দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে গোটাটাই কিন্তু সাবজেক্ট, তারপরে আমার বসেছে ভার্ব। তো ওকে, দেন ক্লজ মিন বাক্যাংশ। এখানে আমরা জানি যে একটা সেন্টেন্স এবং ক্লজের মধ্যে পার্থক্য হচ্ছে একটা সেন্টেন্স তাকেই বলবো যে একটা কমপ্লিট সেন্স থাকবে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেখানে থাকবে তাকে বলবো আমরা সেন্টেন্স। কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট নাও থাকতে পারে, যখন আমরা অবজেক্ট না থাকবে তখন তাকে আমরা বলবো ক্লজ বা বাক্যাংশ। তো ডিয়ার ফ্রেন্ড, এখানে লক্ষ্য করুন যে ক্লজ, তাহলে এখানে কি বলছে? হোয়াট ইউ নো। এইখানকার মধ্যে হোয়াট ইজ নো ইজ নট রং।
অর্থাৎ হোয়াট ইউ নো মানে তুমি যা জানো, তুমি যা জানো সেটা ভুল নয়। অতএব যেহেতু একটা হয়তো ঘটনা ঘটেছে, তাই আমি জেনেছি সেটা কিন্তু মানে নয়, মানে ভুল নয়, সেটা আমি সঠিক জেনেছি। তার জন্য এখানে বলেছে যে হোয়াট ইউ নো, তুমি যেটা জানো। অতএব তুমি যেটা জানো এটা হচ্ছে একটা ক্লজ, এটা একটা ক্লজ। অতএব ক্লজও একটা সাবজেক্ট হতে পারে, এটা আমরা আজকে বুঝলাম যে ক্লজ একটা সাবজেক্ট। তাহলে হোয়াট ইউ নো, তুমি যেটা জানো, ভার্ব হয় তুমি যেটা জানো, হয় নট রং, ভুল নয়, অর্থাৎ তুমি যেটা জানো সেটা ভুল নয়। এখানে ক্লজটাও কিন্তু সাবজেক্ট হয়ে গেল। ইনফিনিটিভ, টু বি এস্টাবলিশড ইন লাইফ, অর্থাৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়া, ঠিক আছে। এস্টাবলিশড অর্থাৎ জীবনে সফল হওয়া বা প্রতিষ্ঠিত হওয়া আমার স্বপ্ন। অতএব এখানে সফল লিখে দিয়েছি, জীবনে প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত হওয়া আমার স্বপ্ন। এখানে টু বি, টু আমরা জানি যে টু বি মানে হচ্ছে হওয়া, এখানে হচ্ছে টু বি মানে হতেও হয়। তো এখানে প্রথমে যখন বসেছে, তো বেশিরভাগ আমরা জানি যে প্রথমে যখন বসে তো নাউনের মতোই আচরণ করে। তো টু বি হওয়া, এস্টাবলিশড প্রতিষ্ঠিত হওয়া। অতএব টু বি আমরা জানি যে কোনো ভার্বের আগে, ভিয়নের আগে যদি টু বসে তাহলে সেটা আমরা বলবো ইনফিনিটিভ। অতএব ইনফিনিটিভ একটা সাবজেক্ট হতে পারে। তাই টু বি এস্টাবলিশড ইন লাইফ এটা গোটাটাই সাবজেক্ট। ইজ ভার্ব, মাই ড্রিম আমার স্বপ্ন। তাহলে আমার স্বপ্ন কি না জীবনে প্রতিষ্ঠিত হওয়া। তাহলে আমার জীবনের স্বপ্নটা, এই যে একটা কথাটা বললাম, তো এটাকে বলবো ডিয়ার যেটা সাবজেক্ট। জিরান্ড, জিরান্ডও সাবজেক্ট হতে পারে। অতএব জিরান্ড আমরা জানি যে ভার্ব প্লাস নাউনের কম্বিনেশন। অতএব ভার্ব আমরা যেটা জানি রিডের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা রিডিং করেছি। অতএব নাউনের ফোর্স এবং প্লাস ভার্বও বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু ভার্বের এটা বলবে না যে কাজ করা বোঝাবে না, কিন্তু একটা নাউনের মতো ফোর্স আসবে, একটা সাবজেক্ট হিসেবে এখানে গণ্য করা হয়েছে। সেটা হচ্ছে রিডিং বুক, বই পড়া। আমরা বলেছিলাম ডিয়ার যে জিরান যখন উচ্চারণ করা হয় তো তখন আ সাউন্ডটা আসে, আ লেখাপড়া, ঠিক আছে। লেখা একটা ভালো অভ্যাস, পড়া একটা ভালো অভ্যাস, সাঁতার কাটা হয় খুব ভালো ব্যায়াম, ঠিক আছে। সাঁতার কাটা মানে এগুলো যখন প্রথমে বসবে তখন ডিয়ার সেটা সাবজেক্ট হিসেবে গণ্য করা হয়। তো এখানেও তাই রিডিং বুক, বই পড়া হয় ভার্ব, সাবজেক্ট গুড হ্যাবিট একটা ভালো অভ্যাস, কি না ভালো অভ্যাস। তাহলে এটাকে বলবো আমরা যে জিরান্ডও সাবজেক্ট হতে পারে, ইনফিনিটিভও সাবজেক্ট হবে, ক্লজও সাবজেক্ট হতে পারে, ফ্রেজ সাবজেক্ট হতে পারে, অ্যাডভার্ব সাবজেক্ট হতে পারে, অ্যাডজেক্টিভ সাবজেক্ট হতে পারে, প্রোনাউন এবং নাউন। এতগুলো বিষয় শুধুমাত্র সাবজেক্ট হয়। কিন্তু আমরা এটাই জানতাম যে ছোটো থেকে আমরা পড়ে এসেছি কি যে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট হয়। আমরা জানি সাবজেক্ট বলতে আমরা এতটুকুই, এটা নাম, কোনো একটা নাম বা কোনো একটা প্রোনাউন, এটা আমরা বেশিরভাগ জানতাম। এবং কোথাও এর স্থান সেটা হয়তো আমরা প্রথমে জানতাম, কিন্তু এত বড় বড় যে সেন্টেন্সগুলো হয় তাতে যে কোনো ক্লজ, কোনো ফ্রেজ, এইসব জিনিসগুলো যে সাবজেক্ট হতে পারে এটা আমরা জানতাম না। তো আজকে আজকে আমরা এটা জানলাম যে সাবজেক্ট এতগুলো স্থানে বসতে পারে। তো তারপরে পুরুষ করো। তো আসুন এবার অবজেক্ট সম্পর্কে আমরা জানি, যে অবজেক্ট সম্পর্কে জানবো যে অবজেক্টটা কী। আমরা আগেই বলেছি যে অবজেক্ট হচ্ছে যে সাবজেক্ট যা করে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট কী জিনিস আমরা সেটাই দেখে, সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড ভার্ব। তো অবজেক্ট মানে হচ্ছে কর্ম। তাহলে কর্ম হচ্ছে অবজেক্ট আমরা জানি দুই রকমের হয়। অবজেক্ট দুই রকমের হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট বলতে আমরা যাকে বুঝি সেটা হচ্ছে বস্তুবাচক। ইনডাইরেক্ট অবজেক্ট যেটা বলি সেটা হচ্ছে ব্যক্তিবাচক, অর্থাৎ প্রাণীবাচক।
এটাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলি। তো ডিয়ার দুই ধরনের অবজেক্ট হতে পারে। তো এক একটা বাক্যেও দুটো অবজেক্ট থাকতে পারে, তিনটে অবজেক্ট থাকতে পারে, কিন্তু অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে তাকে আমরা সেন্টেন্স বলবো, এটাই। তো দেখুন, he sent he gave me a pen, সে আমাকে একটি কলম দিল। অতএব এখানে আমরা জানি ভার্ব কোনটা, সে আমাকে একটি কলম দিল। অতএব এখানে আমরা জানি যে বাংলায় শব্দের শেষে থাকে কি, ক্রিয়া। অতএব দিল, কে দিল, সে দিল, সাবজেক্ট পেয়ে গেলাম। কি দিল, একটি কলম, অবজেক্ট। কাকে দিল, আমাকে দিল, এটা একটা অবজেক্ট। তো এই কি বলা হচ্ছে কি, আমরা জানি যে দ্বিকর্ম ক্রিয়া বলা হয়। তো একটি বাক্যে যখন দুটি কর্ম থাকে, যে ভার্বের দুটি কর্ম থাকে, তাকে সেই ভার্বকে আবার দ্বিকর্ম ক্রিয়া বলা হয়। তো এখানে আমরা শুধু দেখবো যে অবজেক্ট হচ্ছে দুটো। তো এখানে একটা হচ্ছে দেখা যাচ্ছে যে প্রাণীবাচক, এখানে হচ্ছে অপ্রাণীবাচক। অতএব এটাকে বলবো কি, ডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট এটাই বলবো। তো এই ইনডাইরেক্ট অবজেক্ট এবং ভার্ব আমরা আগেই বলেছি যে ভার্ব আমরা যাকে ক্রিয়া বোঝাই, অর্থাৎ কাজ করা বোঝাই, তাকে আমরা ভার্ব বলি। তো এই ভার্ব আমরা কিভাবে একটা সেন্টেন্স গড়ব আর যে সেটাই দেখাবো, সেটা সম্পর্কে একটু জাস্ট টাচ দিয়ে রাখবো। পরের সেশনে তখন দেখবো যে বাক্য কীভাবে এক্সটেনশন করা যায়, সেগুলো সম্পর্কেও পরে কিন্তু আলোচনা হবে। আমি সকালবেলায় প্রতিদিন চা খাই। এই বাক্যটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। তো কীভাবে করব, এটি আমাদের ডিয়ার গণ্ডগোল হয় যে আমরা কীভাবে কখন সাবজেক্টকে বোঝাবো, কখনো অবজেক্টকে বোঝাবো, এবং কখনো আদার্স যে পার্ট থাকে সেই পার্টটাকে আমরা কীভাবে বোঝাবো, সেই জিনিসটাকেও আমরা আজকে দেখে নিচ্ছি। যেখানে আমরা যখন ইংরেজিতে করব তখন এখানে দেখতে হবে যে আমরা জানি যে আমি সকালবেলায় প্রতিদিন চা খাই, তাহলে এখানে যেটা খাই বললাম শেষে, সেটাকে বলবো ক্রিয়াপদ, অর্থাৎ ভার্ব। সেই ভার্বটাকে আমরা প্রশ্ন করব, কে খাই না আমি খাই, সাবজেক্ট, এবং কি খাই, চা খাই। ডিয়ার, তাহলে এই সকালবেলায় প্রতিদিন এটা কি হতে পারে, এটা কিন্তু আদার পার্টস অফ সেন্টেন্স, অতএব একটা সেন্টেন্সের অন্য পার্ট। এই সেন্টেন্সটাকে আমরা কি করব না আমরা শেষে বসাবো। তো আজকে এটাই দেখব যে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমি আগেই বলেছি যে বেঙ্গলিতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাই হয়, কিন্তু ইংলিশে করার সময় আমরা এটাকে কী করব, ইংলিশে করার সময় সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট নিয়ে আসবো। অতএব ভার্বটা মধ্যে চলে আসবে, সাবজেক্টটা এই দিকে চলে আসবে। অতএব এখানে দেখা যাচ্ছে যে আমি সাবজেক্ট, আই, ইট ডিয়ার ইট বলা যাবে না, কারণ ইট হচ্ছে চিবিয়ে খাওয়া, যেটা সেটা আমরা বেশিরভাগই ইট ব্যবহার করি। আমি হ্যাভ ব্যবহার করতে পারি, হ্যাভ মানে খাওয়া হয়, এবং টেক ব্যবহার করতে পারি, টেক মানে নিই। তো আই টেক টি, আই টেক টি, আমি চা খাই, এটাকে আগে বসিয়ে নিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবং আদার পার্ট অফ সেন্টেন্স সকালবেলায় প্রতিদিন, তবে এভরি ইন দ্য মর্নিং, এভরি ডে ইন দ্য মর্নিং, প্রতিদিন সকালবেলায় আমি চা খাই। তাহলে এখানে আমরা দেখলাম যে এভরিডে ইন দ্য মর্নিং এটা শব্দের শেষে বসলো, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্টটিকেই আগে বসালাম। তো এইরকম হাজার হাজার সেন্টেন্স আছে যেগুলো আমরা আস্তে আস্তে এভাবে আমরা শিখব যে কীভাবে আমরা ভার্ব সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা কীভাবে বসালাম। তো এই জিনিসটা যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে কিন্তু এতে ভয়েস চেঞ্জে অনেক কিছুই আমরা এখান থেকে বুঝে যাব যে কীভাবে একটা ভয়েস চেঞ্জ করবো না করবো, এগুলো এখান থেকেই সব ক্লিয়ার হয়ে যাবে। তো ডিয়ার, আজকে আমরা শুধুমাত্র
যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে, এবং আমি এটাও বললাম যে আজকে বিশেষ ক্লাস দেবো না, যাতে এই ক্লাসটা অনেকটা লং হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে এখানেই বাই।